টোনা, আমি তোমার পায়ে ধরি টোনা, আমাকে ক্ষমা করে দাও টোনা। আজকে আমার শরীরটা খুব খারাপ টোনা। টোনা, এ তুমি কাকে নিয়ে এসেছো? ও এটা এটা আমার বিয়ে করা বউ। তোমার বউ মানে? আমি তো তোমার বউ। তাহলে এই মেয়েটা তোমার বউ কিভাবে হয় বলো তো? এই খবরদার, কোনো কথা না। তোকে এতদিন ধরে আমি বিয়ে করেছি, আজ পর্যন্ত আমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলি না। মুখ পরি কথাকার, তাই আমি ঈশিতাকে বিয়ে করেছি। হো আমাকে এবার সন্তানের মুখ দেখাবে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে ভিতরে যা, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ও আচ্ছা, আমি এবার সবটুকু বুঝতে পেরেছি। এরপর টুনি কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে যায়। টুনা আর ঈশিতার জন্য ঘর সাজিয়ে দেয়, ফুল দিয়ে সুন্দরভাবে তাদের বিছানা সাজিয়ে দেয়। কিছুক্ষণ পর টুনটুন এক গ্লাস দুধ আর কিছু ফল নিয়ে আসে। টুনটুনকে দেখে ঈশিতা বলে, এই টুনা, ও কেন এসেছে এই ঘরে? আসলে ছোট, বিয়ের পর অনেক নিয়ম কারণ আছে, তাই না? সেগুলোই তোমাকে শিখিয়ে দিতে এসেছি। আর সেই কখন না কখন তোমরা খেয়েছো, তাই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তোমার মতন অলক্ষীর কাছে আমি কোনো নিয়ম কারণ শিখতে চাই না। এগুলো এখানে রেখে চলে যাও আমার ঘর থেকে, বের হও। টোনা, আমাদের ঘর থেকে ওকে এখনই বেরিয়ে যেতে বলো। তুমি তো আমাকে এনেছো সন্তানের মুখ দেখার জন্য। প্রথম দিনই যদি এই অলক্ষীর মুখটা আমি দেখি, তাহলে আমি কিভাবে সন্তান জন্ম দিব বলো তো? এই টুনটুন, তোর কানে কি কোনো কথা যাচ্ছে না? যা, বেরিয়ে যা এখান থেকে। এরপর টুনটুন খাবারগুলো রেখে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর পরের দিন সকালবেলা টুনটুন সকাল সকাল উঠে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। আর ঈশিতা এসে বলে, বড় আপু, আমার ঘরটা অনেক ছোট হয়ে গেছে। এই বাড়িতে সবচেয়ে বড় ঘর কোনটা? তাড়াতাড়ি আমাকে বলো তো। হ্যাঁ ছোট, আমার ঘরটা অনেক বড়। এখনই চলো আমার সাথে, আমি তোমার ঘরটা দেখে আসি। যদি আমার ওই ঘরটা পছন্দ হয়, তাহলে আমি ওই ঘরেই থাকবো। এই ছোট ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। এরপর টুনটুন ঈশিতাকে তার ঘরে নিয়ে যায়। ঈশিতা ঘরটা দেখে বলে, বড় আপু, এই ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। আজ থেকে আমি এই ঘরেই থাকবো। কথাটা কানে গেছে? এই ঘরটা কত সুন্দর। এই ঘরে তোমাকে মানাচ্ছে না। আর আমার ঘরটা কত ছোট। এই ঘরটা আমার জন্যই মনে হচ্ছে বানানো হয়েছে। কিন্তু ঈশিতা, এটা তো আমার ঘর। তুই যদি এই ঘরে থাকিস, তাহলে আমি কোথায় থাকবো বল? আর সেই মুহূর্তে টুনা সেই ঘরে আসে। আর টুনা বলে ওঠে, এই টুনটুন শোন, এটা হচ্ছে আমার বাড়ি। আর তুই যে বলছিস তোর ঘর, তোর ঘর বলতে এখানে কিচ্ছু নেই, বুঝেছিস? আজ থেকে ঈশিতার আমি এই ঘরেই থাকবো, বুঝেছিস? আর তুই বাইরে গিয়ে থাকবি, যা। আচ্ছা ঠিক আছে টোনা, তোমার যাতে ভালো হয় আমি তাই করব তোমার জন্য। আমি কিছুই বলবো না তোমাকে। টোনার এই ধরনের আচরণে টুনটুন বেশ কষ্ট পায়। টুনটুন সব কষ্ট মুখ বুজে সহ্য করে নেয়, কাউকে কিছু বলে না। এভাবেই দিন কাটতে থাকে। এরপর একদিন সকালবেলা ঈশিতা টুনটুনকে বলে, এই বড় আপু, এই ঘরগুলো এত অপরিষ্কার কেন? সারাদিন তুমি কি করো? সারাদিন বসে বসে ঘোড়ার ঘাস কাটো নাকি? হ্যাঁ, আমার স্বামী কত কষ্ট করে রোজগার করে, আর সেই খাবারগুলো তুমি বসে বসে খেয়ে ঢেপনি হচ্ছ। তোমার বসে বসে গিলা ছাড়া আর কি কাজ আছে? আসলে ঈশিতা, আজ আমার শরীরটা একটু অসুস্থ, ভাল লাগছে না, তাই আজকে ঘরের কাজ কিছুই করতে পারিনি। আজকে একটু কষ্ট করে টোনার জন্য তুই রান্না কর না বোন আমার। কি? তোর কত বড় সাহস? আমি করব কিনা রান্না? অসম্ভব ব্যাপার। কিছুতে এটা সম্ভব নয়। আমি রান্না করব। এইসব রান্না বান্না আমাকে দিয়ে হয় না, তোর মতন কাজের মেয়েরাই করে। আমার মতন মেন সাহেবকে দিয়ে এইসব রান্না বান্না হবে না। আর আমার যে সুন্দর চেহারা, ওই রান্নাঘরে গেলে আমার রংটাই নষ্ট হয়ে যাবে, বুঝেছিস? আর আমি ওইসব রান্না টান্না করতে পারি না, বুঝেছিস? এখন তুই রান্না করবি।
আর এসব ঢং বাদ দিয়ে দে। তোর ওই অসুস্থতা আমার দেখার সময় নেই, ঠিক আছে? শোন ঈশিতা, স্বামীর জন্য রান্না করলে কেউ কোনোদিন কাজের মেয়ে হয় না, বুঝেছিস? বরং আরো নিজের সম্মান বৃদ্ধি পায়। তাই তুইও একটু সেই সম্মানটা অর্জন কর না। আমি যদি এ বাড়ি থেকে চলে যাই, তখন তো তোকেই সব রান্না বান্না করতে হবে, তাই না বল? আমি বলেছি রান্না করতে পারবো না, অতএব পারবো না। আর তোর এই ভেতরা পেঁচাল আমাকে শোনাস না তো, যা এখান থেকে। আর তোর এই জ্ঞানগুলো তোর কাছেই রাখ। আর তোকে আমি বলে দিলাম, আজকে টোনা বাড়ি আসুক, আর তোকে কি মজা দেখাই তাই দেখবি। আমাকে জ্ঞান দেওয়া ছুটিয়ে দিব তোকে। সেদিন টুনি খুব অসুস্থ ছিল, তাই ঈশিতার কথা কান্না দিয়ে খুব অসুস্থ থাকায় সে ঘুমিয়ে পড়ে। আর বেশ কিছুক্ষণ পর টোনা বাড়ি ফিরে আসে। আর ঈশিতা টোনাকে বলতে লাগলো, টোনা, ও টোনা, এই দেখো তোমার আদরের বড় বউ আছে না, আমাকে আজকে অনেক মেরেছে। আর কত কথা যে আমাকে বলেছে। তোমার জন্য আমি রান্না করতে রান্নাঘরে গিয়েছিলাম, সে আমাকে রান্না করতেও দেয়নি, এমনকি তোমার জন্য সে রান্নাও করেনি। ওই দেখো কেমন শুয়ে শুয়ে কি আরাম করছে। কি যে মার মেরেছে আমাকে, আমার হাত পা ভেঙেই ফেলেছে টোনা। টোনা ঈশিতার মিথ্যে কথাগুলোই সত্যি মনে করে। আর টুনটুনের কাছে কিছু না শুনেই ঘুমন্ত টুনটুনকে খুব মারা শুরু করে। টোনা টুনটুনকে মারতে মারতে ক্ষত বিক্ষত করে দেয়। টোনা, আমাকে আর মেরো না টোনা, আমি তোমার পায়ে ধরি টোনা, আমাকে ক্ষমা করে দাও টোনা। আজকে আমার শরীরটা খুব খারাপ টোনা, আমি তোমার কাছে মাপ চাই টোনা, আমাকে মেরো না টোনা। এত মারলে যে আমি মারাই যাব টোনা, দয়া করে টোনা আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর মেরো না, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না টোনা, দোহাই লাগে তোমার টোনা, আমাকে ক্ষমা করে দাও। এরপর টোনা টুনটুনকে মার থামিয়ে সে ঈশিতার ঘরে চলে যায়। আর ঈশিতা টুনটুনের কাছে এসে বলে, বড় আপু, বড় আপু, মজাটা কেমন লাগলো দেখলে কি না? আমাকে জ্ঞান দেওয়া শাস্তিটা খুব ভালো হয়েছে। আর কোনোদিন আমাকে জ্ঞান দিবে? যত সব ফালতু টুনি, আমাকে নাকি জ্ঞান দিবে? থাকো এখন, পরে মরো তুমি। এই বলে ঈশিতা টুনটুনের ঘর থেকে চলে যায়। আর টুনটুন সারা রাত কান্না করে রাতটা পার করে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন সকালবেলা আর ঈশিতা এসে বলে, বড় আপু, আমার মাথাটা খুব ব্যথা করছে, কড়া করে এক কাপ চা করে দাও তো। টুনটুন অন্য কাজ করছিল বলে ঈশিতার কথাটা শুনতে পারেনি। কিছুক্ষণ সময় পার হওয়ার পর ঈশিতা রেগে এসে চুলা থেকে একটি আগুনালা কাঠ নিয়ে টুনটুনের পিঠে লাগিয়ে দেয়। আর টুনটুনের বেশ খানিক জায়গাটা পুড়ে যায়। টুনি কাতরাতে কাতরাতে সেখান থেকে ঘরে চলে যায়। এদিকে টোনা ঘরে ফিরে আসে। আর ঈশিতা টোনাকে দেখে বলতে লাগলো, জানো তো টোনা, আজকে বড় আপুর কাছে একটু চা চেয়েছিলাম, আমাকে চা না দিয়ে লাঠি পিটা করেছে। আর আমাকে বলে কিনা নিজে চা বানিয়ে খেতে পারিস না, আমাকে কেন চা বানাতে বলিস, তুই বানিয়ে খা। টোনা আবারও সত্যি মিথ্যা যাচাই না করে টুনটুনকে খুব মারতে থাকে। তবুও টুনি সব সহ্য করে নেয়। টুনি মনে মনে ভাবে, টোনা, তুমি আমাকে যতই মারো না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে নাই বা ভালোবাসলে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি টোনা। এই বাড়িতে থাকলে তবু তোমার মুখটা আমি দেখতে পারবো টোনা। টুনি এসব কথা মনে মনে ভাবছিল আর খুব কান্না করছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা ঈশিতাকে বলে, আচ্ছা ঈশিতা, তোমাকে তো আমি অনেকদিন ধরে বিয়ে করেছি, কিন্তু তুমি আমাকে এখনো কোনো বাচ্চা দিতে পারলে না কেন? এর মানে কি?
তুমিও কি আবার বড় বউয়ের মতো হবে নাকি? শোনো টুনা, শুধু যে আমার সমস্যা আছে তাই নয়, তোমারও তো সমস্যা থাকতে পারে। এখন ডিজিটাল যুগ, তাই যে কোনো সমস্যা পরীক্ষা করলে বের হয়ে যাবে। চলো টুনা, আমরা হাসপাতালে যাই। এরপর ঈশিতা টুনাকে নিয়ে হাসপাতালে যায় এবং ওরা দুজনেরই টেস্ট করায়। ঈশিতার রিপোর্টে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল টুনার রিপোর্টে। টুনা কোনোদিনই বাবা হতে পারবে না। এরপর তারা দুজন খুব মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এরপর ঈশিতা টুনাকে বলতে লাগলো, দেখো টুনা, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। একটা মেয়ে জীবনে তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান, আর একটা মেয়ে জীবনে সবচেয়ে বড় আশা সে মা হবে। আর সেই সন্তান থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আমি আর তোমার সংসারে থাকতে চাই না। আমি আজকে তোমাকে ডিভোর্স দিব। এতদিন খুব তো বলেছো আমি অলক্ষী, তোমার বড় বউ অলক্ষী। আসলে সবচেয়ে বড় অলক্ষী তুমি, বুঝতে পেরেছো? এরপর ঈশিতা তার ব্যাগ গুছিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যায়। টুনা একবারের জন্য ঈশিতাকে আটকায় না। এরপর টুনা টুনটুনের কাছে যায় আর টুনটুনকে গিয়ে বলতে লাগলো, টুনটুন, ঈশিতা তো আমাকে ছেড়ে চলে গেল, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাও। না টুনা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমরা সন্তান জন্ম দিতে পারবো না, তাতে কি হয়েছে বলো? আমরা একটা বাচ্চা পালক আনবো, তারপর নিজের সন্তানের মতো করে ওকে বড় করব। আমি তো তোমাকে ভুল বুঝে অনেক মেরেছি টুনটুন, এরপরও তুমি আমার সাথে থাকবে? আমাকে তুমি মাফ করে দাও টুনটুন, আমি আসলে মোহে পড়ে গিয়েছিলাম, তাই বুঝতে পারিনি। তোমার ক্ষমা চাইতে হবে না টুনা, আমি তোমার সব অন্যায়গুলো মাফ করে দিয়েছি। এবার চলো আমরা অনাথ আশ্রমে গিয়ে একটা বাচ্চা নিয়ে আসি। এরপর তারা দুজন অনাথ আশ্রম থেকে একটি বাচ্চা নিয়ে এসে সেই বাচ্চাকে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস শুরু করলো।